ইন্ডিয়ার দালাল কিভাবে স্বরাষ্ট্রমন্ত্রী পায়? এটা আমার স্যার আপনার কাছে আমার স্পেশাল প্রশ্ন, আপনি আমার এই উত্তরটা দিবেন। আমি জানতে চাই শিলং সালাউদ্দিন কিভাবে পায় এই মন্ত্রিত্ব, যিনি এস আলমের দালাল ছিলেন, ইন্ডিয়ার দালাল। এস আলমের টাকা খাইছে, এখন বর্তমান ইসলাম ব্যাংক ধ্বংস করার জন্য উনি উঠে পড়ে লেগেছে। ওনার মতো বেয়াদব লোক কিভাবে বাংলা অসভ্য লোক জায়গা পায়? ক্যাপ্টেন স্যারের কাছে প্রশ্ন করতে চাই, তার আগে দুটি কথা বলতে চাই। যিনি হিজাব নিয়ে আপনার সংসদে কথা বলেছে, তো কিছুদিন আগে একজন বললো না যে জামাত ইসলাম ইসলাম নয়, তো আসলে দাড়ি রাখলেই সে কিন্তু ইসলাম হয় না, মানে মুসলিম হয় না। যদি তাই হতো রবীন্দ্রনাথ সবচেয়ে বড় মুসলিম হতো। তিনি যে বক্তব্য দিচ্ছেন, খোঁজ নিয়ে দেখেন তার মেয়েরা হোটেলে রাত কাটা, তা নাহলে সেই ধরনের কথা বলতে পারে না। তার তার পুরো ফ্যামিলি বেপর্দায় চলে। আমি তীব্র নিন্দা জানাই এই আপনি কারো ফ্যামিলিকে নিয়ে এইভাবে চরিত্র না 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 আমি উনি যদি ভুল বলে ওনার সমালোচনা করেন, বাট ওনার সমালোচনা যেমন ফ্যামিলির মেয়েদেরকে টেনে আনাটা আমার মনে হয় না। এইটা ওই এই যে সংস্কৃতি গুলো না ভাই ফ্যামিলি থেকে আসে, ফ্যামিলির ভিতর থেকে আসে। তো আপনি ওনার ফ্যামিলিকে নিয়ে তো আপনি বলতে পারেন না সরাসরি। ফ্যামিলির এই সিস্টেমটা এইটাই হচ্ছে আমাদের সমস্যা ভাই। যদি আমার ফ্যামিলিকে আমি সেইভাবে গাইড করতাম, তাহলে আরেকজনের ফ্যামিলি থেকে সে এটা বলতে পারতাম না। আজকে একটা জিনিস আমি আপনার এই টক শোতে আল্লাহর কাছে দোয়া করে যাই যে আল্লাহ কখনো যেন এই ব্যক্তিকে ক্ষমা না করে, এইটা বলে গেলাম। তার জন্য সঠিক বিচার এই দুনিয়ায় দেখিয়ে তারপরে এই দুনিয়া থেকে বিদায় করে। আর স্যারের কাছে আপনি প্রশ্ন করতে যে স্যার, আমরা 5ই আগস্টের পরে আমরা ভেবেছিলাম কোনো প্রতিহিংসার রাজনীতি হবে না। আমরা চাইছিলাম 5ই আগস্টের পরে যখন বিএনপি ক্ষমতায় আসছে এটা সবাই জানতো, কিন্তু 1.5 বছরের মাথায় দেখা গেল যে বিএনপির যত সমর্থক বেশিরভাগ জামাতের দিকে ঝুঁকে গেল। এইটা ওই বিএনপি 18 মাসের কর্মকাণ্ডের জন্যই হয়েছে। এইবার আমি বলতে চাই যে এই যে প্রতিহিংসার পরে এখন রাজনীতি চলছে, যে জামাতের এ প্রতিষ্ঠান সে প্রতিষ্ঠানে হামলা করা হচ্ছে, স্যার এ থেকে কি আমরা বেরোতে পারবো না? আজকে দেখেন একটা ওই যে 8 দিন হসপিটাল বন্ধ হতে আজকে একটা রুগী মারা গেছে, তার ডায়ালিসিস হয়নি, সকাল আজকে সম্ভবত কালকে নাহলে আজকে সকালে সেই ব্যক্তি মারা গেছে। তার স্ত্রী বলতেছে যে আপনি নোটিশ দিতেন তারপরে আমি তো শিফট করতাম, আমি ডায়ালিসিস হলে তো সেই বাঁচতে পারতো। কিন্তু আপনারা করলেন কি? এই যে বেহুদার সিদ্ধান্ত, যে আপনারা একবার চিন্তা করলেন না যে এই হসপিটালটা বন্ধ করার পরে আপনার তো দায়িত্ব ছিল যে আগে আমার এই রোগীগুলো বের করে আমার হসপিটালে আগে শিফট করে তারপরে এটা লাইসেন্স বন্ধ করতে হবে। কিন্তু আপনি করলেন কি? ওই যে বিগত 54 বছরে আমরা এই যন্ত্রণায় ভুগে আসছি, আজও পর্যন্ত সেই যন্ত্রণা ভুগছি। আসলে কি আমরা এর থেকে মুক্তি পাবো না স্যার? এটাই প্রশ্ন। ধন্যবাদ। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম মনির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আমার প্রশ্ন ক্যাপ্টেন বাদল স্যারের কাছে যে স্যার আসসালামু আলাইকুম, আমার সালাম নেবেন। তো স্যার আপনার কাছে আমার প্রশ্ন যে দেখেন বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপটে যেভাবে নতুন নতুন ইস্যু ক্রিয়েট করা হচ্ছে, বিশেষ করে একদিন না যেতে একটা নতুন ইস্যু তৈরি হচ্ছে, তো এগুলো কি মাঝখান থেকে ভারতকে মানে নতুন নতুন সুবিধা দেওয়ার জন্য, যেগুলো জনগণের চোখের আড়াল করার জন্য একটা ইস্যু সামনে নিয়ে এসে পিছন থেকে অনেক কিছু করা হচ্ছে? আমরা কিন্তু স্বৈরাচার ব্যতীত বিএনপি আসুক, জামাত আসুক, এনসিপি আসুক, যারাই দেশের মানে দেশের পক্ষে রাজনীতি করে তাদেরকে একদম অকুণ্ঠ সমর্থন দিতে চাই, একদম মন থেকে, যেই আসুক আমার দেশের সাথে কাজ করুক। কিন্তু আমার কথা হচ্ছে যে যখন প্রধানমন্ত্রী আসবে স্বৈরাচার ব্যতীত, আমরা দল মত সবাই নির্বিশেষে তাদের হাতকে শক্ত করার জন্য কাজ করতে চাই, অথচ তারা নতুন নতুন ইস্যু সামনে নিয়ে এসে আমাদেরকে কি বিভ্রান্ত করে দেশের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিচ্ছে কিনা, যেটা আমি একজন সচেতন নাগরিক হিসেবে আমার কাছে সেটা মনে হচ্ছে। আপনিও মনে করেন কিনা একটু বিশ্লেষণ করবেন। সালামু আলাইকুম। ইসলাম কায়েম করব, কিন্তু ক্ষমতা আসার পর থেকে তাদের প্রতিটা কর্মকাণ্ডে ইসলাম বিদ্বেষী হয়েছে। আমরা যতটুকু দেখেছি কোরআন সুন্নাহর বিরুদ্ধে তাদের কথাবার্তা, তাদের সবার সেম কথাবার্তা। এবং আজকে যদি আমি কথা বলি, কুমিল্লা 6 আসনের যিনি এই সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, সম্ভবত উনাকে দেখতে মনে হয় না যে উনি বিএনপি করে, দেখতে মনে হয় উনি জামাত করে, কিন্তু আলেম, বড় মনে হচ্ছে কিন্তু বুজুর্গ আলেম, কিন্তু তার যে উপরের যে লেবাসের সাথে তার চারিত্রিক কোনো মিল নেই। ওনার মতো এই বয়সের একজন লোক যখন পদ্মা নিয়ে কথা বলে, সে যদি ক্লিন শেপ থাকতো বা শার্ট গায়ে দেওয়া থাকতো, তার মাথার টুপি না থাকতো, তাহলে আমরা মেনে নিতাম যে সে ইসলাম কম বুঝেন। কিন্তু তার যে লেবাসের মধ্য দিয়ে এমন একটা কথা বলছে, এটা জাতির জন্য লজ্জাজনক, বিএনপির জন্য লজ্জাজনক। আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। পাশাপাশি আমি বলি এই সংসদ সদস্যকে অবশ্যই সংসদে দাঁড়িয়ে
ক্ষমা চেতে হবে। কারণ ও কি নিয়ে কথা বলেছে, সরাসরি মুসলমানদের মহিলাদের যে বিধান পর্দা ফরজ বিধান নিয়ে কথা বলেছে উনি আজকে। এবং সাইদ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির ভাইয়ের ওয়াইফকে নিয়ে উনি কুচক্রীমূল কথা বলেছে। উনি বলছে উনি ওয়াইফ না নিয়ে অন্য কেউ নিয়ে আসতে পারেন। এটা কোনো একদিন মুসলিমের কথা না এবং কোন একজন মুসলিম এই সংসদ সদস্যের কথা না। আমার মনে হয় তারা এখন যে চিন্তাধারা নিছে, তারা মনে হয় যে আওয়ামী লীগকে পেল মারবে। তারা ইসলাম বিদ্বেষী কথাটা শুরু করেছে এখন থেকে সংসদে, যে সংসদে বাংলাদেশের ইতিহাসে প্রথম কোন হিজাব পরা নিকাব করা মহিলা সংসদ সদস্য হয়েছে। এটা আমাদের জন্য গর্বের, যেখানে বাংলাদেশে 95% মুসলিম দেশ হিসাবে আমাদের গর্বের বিষয় যে আমাদের হিজাব পরা আমাদের বোনেরা আমাদের মায়েরা সংসদে গেছে। আজকে তাদের বিরুদ্ধে তাদের হিজাব নিয়ে কথা বলতেছে বর্তমান বিএনপির সংসদ সদস্য এবং মুসলিমদারি। আমার মনে হয় তাদের উপরে শয়তান যখন বাধা থাকে, শয়তানের রূপ ধরে এদের মতো এই যে দাড়িওয়ালা টুপিওয়ালাদের উপরে শয়তান ভর করে, তারা ইসলামের বিরুদ্ধে শুরু করে। আমার মনে হয় বলতেছি এই রাজু স্যারের বিষয় নিয়ে কথা বলবেন এবং তাকে অবশ্যই সংসদে দাঁড়িয়ে এর জন্য ক্ষমা চেতে হবে। ধন্যবাদ ভাই। ধন্যবাদ। হারুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমি রাজু স্যার কাছে দুইটা প্রশ্ন করব। স্যার, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, বিএনপিতে এত ভালো লোক থাকা সত্ত্বে বিএনপিতে কেন ঋণ খেলাপি, কেন ইসলাম বিদ্বেষী লোক জায়গা পায়? প্রথম প্রশ্ন স্যার এটা আপনার কাছে। আমার প্রশ্নের স্যার উত্তরটা একটু দিবেন। আর আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন, বিএনপিতে স্যার আপনাদের মতো ত্যাগী লোক থাকতে, যেমন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ওনার মতো এত ত্যাগী লোক থাকতে এই যে আমাদের শিলং যেমন ইন্ডিয়ার দালাল কিভাবে স্বরাষ্ট্রমন্ত্রী পায়? এটা আমার স্যার আপনার কাছে আমার স্পেশাল প্রশ্ন, আপনি আমার উত্তরটা দিবেন। আমি জানতে চাই শিলং সালাউদ্দিন কিভাবে পায় এই মন্ত্রিত্ব, যিনি এস আলমের দালাল ছিলেন, ইন্ডিয়ার দালাল। এস আলমের টাকা খাইছে, এখন বর্তমান ইসলামিক দগ্ধ করার জন্য উনি উঠে পড়ে লেগেছে। ওনার মতো বেয়াদব লোক কিভাবে বাংলা অসভ্য লোক জায়গা পায়? ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে ভাই। জাহাঙ্গীর সাহেব বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই, আমি রাজু ভাইকে প্রশ্ন করব এটাই যে আপনি বারবার প্রধানমন্ত্রী তারেক রহমানের কথা বলছেন। আমরা বিগত কয়েকদিন ওনার যে আচার আচরণ এগুলো আমরা ভালো দেখছি। অবশ্যই উনি জিয়া রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান, আমরা ওনাকে ভালোই জানি। কিন্তু ভাই, গতকালকে উনি চট্টগ্রামে যে বক্তব্যটা দিছিলেন, একটা পত্রিকা, একটা কালের কণ্ঠ জমাতের ব্যানারকে এডিট করে ওনারা লিখছে, ওনারা বলছে এই কথা যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই বাজেট জনগণের জন্য না, এ ধরনের ওরা স্লোগান দিছে। আর এই কালের কণ্ঠ করছে কি, এটাকে আপনার অন্য কাহিনী বানাই, ওইখানে লিখছে যে মদের দাম বৃদ্ধি করছে এবং সিগারেটের দাম বৃদ্ধি করছে, এটার জন্য জমাত মাঠে নামছে, বিরোধী দল মাঠে নামছে। তো তারেক রহমান সাহেব ওইখানে যায়, প্রধানমন্ত্রী ওইখানে গিয়ে যায়, উনি স্টেজে উঠি উনি বক্তব্য দিল বিএনপি জমাত আপনার এই মদের দাম বৃদ্ধি করছে এবং সিগারেটের দাম বৃদ্ধি করছে, এই কারণে মাঠে আন্দোলন করে। তাহলে আপনি বিচারটা দিবেন কার কাছে ভাই? তারেক রহমানকে যেভাবে ভুলভাল বুঝাই, যেভাবে ওনার ব্রেনটাকে খারাপ করে দিতেছে এই আশপাশের এই জালিমগুলা, উনি কি করবে? ওনাকে লাস্ট পর্যন্ত দেখবেন ভাই, আমরা বলি যে পরিণতি ভালো হবে না ওনার। কারণ কি, ওনার আশপাশের লোকগুলা ওনাকে মোটেই শুভবুদ্ধি দিতেছে না, ওনাকে মোটেই শুভবুদ্ধি দিতেছে না। না হলে উনি স্টেজে উঠি এই ধরনের এডিট করেন যে একটা ছবি উনি বক্তব্য দেয়, আর এগুলা কেউ না কেউ ওনাকে শিখিয়ে দিছে, দেখাইছে। না দেখালে তো উনি এই ধরনের কথা বলতেন না। আমরা ওনাকে ভালো জানি, কারণ জিয়া রহমান ভালো ছিল, খালেদা জিয়া ভালো ছিল, ওনাকে আমরা ভালো জানি। এই আশপাশের এই বিড়ালগুলা, এরা ছিল বিড়াল। এরা খালেদা জিয়া যখন নির্যাতিত হয়েছে তখন এরা বিড়াল ছিল, এখন এরা ভাগ হয়ে গেছে ভাই। ধন্যবাদ ভাই, আপনি এই নিয়ে